18,000 লোক ভুক্তভোগী ভাই, তাহলে আমাকে 10,000 লোক নিবে আর 8,000 লোক কি করবে? তারা যে ঋণগ্রস্ত হয়েছে, আপনার সুদের ভার টাকা আছে, ধানের ভার টাকা আছে, তাদের তো বাড়ি ফেরার মতন কোনো পরিস্থিতি নাই। টিকিটের দাম ছিল 60,000, সেই টিকিটের দাম 1.5 লাখ টাকা দিছি, দিয়েও টিকিট নিয়ে আমরা পাই নাই, আমাদেরকে ভুয়া টিকিট দিয়ে এয়ারপোর্ট পাঠাইছে। এখন এজেন্সি ফোন ধরে না, দালালে ফোন দিলে বলে মামলা করগা, এটা করগা, যা খুশি করতে পারে, আমি দেশে যাবো না। আমরা সবাই লোন নিই, আমরা এখানে যারা আসছি সবাই ব্যাংকের লোন নিছি, কেউ সুদের ভার টাকা আনছি, কেউ এনজিও থেকে টাকা আনছি, কেউ বাড়ি বন্ধক থুছি, জমি বন্ধক থুছি। আমরা তো গরিব মানুষ, আমরা সবাই এনজিও থেকেই টাকা উঠাই তো যাইতে হবে। এখন আমরা এই 1.5 বছর 2 বছর হয়ে গেছে, আমাদের এখনো কোনো ফলাফল দিল না। এখন আমাদের বাড়ি ফেরার মতন কোনো পরিস্থিতি নাই। এখন যদি আমাদের মালয়েশিয়া না নেয়, তাহলে আমাদের এই রাজপথেই থাকতে হবে। এখন পর্যন্ত আমাদের সাথে কিছুক্ষণ আগে যোগাযোগ করছিল, যে বলছে কি যে 2 ঘন্টা সময় দাও, আমরা মালয়েশিয়া কথা বলে তোমাদের 2 ঘন্টা পরে জানাবো। তো আমরা কিছু গুঞ্জন শুনতে পারলাম, কিছুক্ষণ পরে আবার বললো যে এই আমাদের সোশ্যাল মিডিয়ার লোকই বললো যে তারা কোনো কিছু জানেই না। তো আবার কেই বললো যে কি যে মে মাস থেকে শুরু হবে। তো এখন তারা বলছে এই মাত্র ঢুকছি, এরপরেই বলে জানি না। আর মে মাস থেকে শুরু হবে এর গ্যারান্টিটা কি? আমরা চাচ্ছি যে তারা সোশ্যাল মিডিয়ার সামনে, আপনাদের সামনে বলুক যে হ্যাঁ অমুক দিন, মিডিয়ার সামনে বলুক যে অমুক দিন থেকে আপনাদের 18,000 কর্মীকে পরক্রমে নেওয়া হবে ধাপে ধাপে। আর তারা এসে এখানে বলুক। ফার্স্ট টাইম বলছে যে 18,000 17,000 প্লাস। তারপরে ডক্টর ইউনূস স্যার যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যারকে আনলো, তখন কিন্তু তাকে কিছু বলা হয়েছিল না, কিন্তু সে কিন্তু ওই আপনার আমাদের কতজন লোকের অনলাইন হয়েছে, কতজনের ভিসা সে কিন্তু জানে। তো তখন সেই বললো যে আমরা 18,000 লোককে মালয়েশিয়ার অগ্রাধিকার দেওয়া হবে, তাকে কিন্তু শিখাই দেওয়া হয়নি, কিন্তু সে কিন্তু তার নিজের থেকেই বলছে আনোয়ার ইব্রাহিম স্যার। এই এখন আবার বলতেছে যে কি 10,000 লোক নেওয়া হবে, 5,000 লোক আগে, 5,000 লোক পরে। যাদের মেন পাওয়ার হয়েছে, যাদের কলিং ভিসা হয়েছে তাদের পরে, যাদের মেন পাওয়ার হয়েছে তাদের আগে। কিন্তু আমরা তো 18,000 লোক ভুক্তভোগী ভাই, তাহলে আমাকে 10,000 লোক নিবে আর 8,000 লোক কি করবে? তারা যে ঋণগ্রস্ত হয়েছে, আপনার সুদের ভার টাকা আছে, ধানের ভার টাকা আছে, তাদের তো বাড়ি ফেরার মতন কোনো পরিস্থিতি নাই। আমরা আসছি এখানে, আমাদের ডিসিশন হলে হবে, না যদি না করে তাহলে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। আমাদের সবকিছু, আমার এই ভিসা, ম্যান পাওয়ার, কন্ট্রাক্ট পেপার, আমার সবকিছু, আমাদের যে টিকিটের দাম ছিল 60,000, পরে বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে লাস্ট পেলার, সেই টিকিটের দাম 1.5 লাখ টাকা দিছি, দিয়েও টিকিট নিয়ে আমরা পাই নাই, আমাদেরকে ভুয়া টিকিট দিয়ে এয়ারপোর্ট পাঠায়। আমাদের যখন ইমিগ্রেশন করছি, ইমিগ্রেশন যাওয়ার পরে যখন আমাদের বডি চেক করছে, টিকিট চেক করে, তখন ওখান থেকে বলছে যে আপনার তো টিকিট তো ভুয়া টিকিট, এটা আপনার টিকিটে ফ্লাইটের কোনো ডেট নাই। আমাকে চেক দিছে 5 লাখ টাকার চেক দিছে, 5 লাখ টাকা চেক দিছে হচ্ছে লেগে ওনাদের অ্যাকাউন্টে কোনো টাকা নাই, সেই চেকের মেয়াদ পর্যন্ত শেষ। এখন ব্যাংকে গেলে আপনার চেকের টাকা নাই। আমি আরো টাকা দিছি, আর 2 বছর আগে আমি প্রথম 2 লাখ টাকা দিছি, বলছে আমার এই ভিসা আর কন্ট্রাক্ট মানে ম্যান পাওয়ার হওয়ার পরে বাকি টাকা দিতে। তখন আমার এই ভিসা আর ম্যান পাওয়ার হয়েছে হওয়ার পরে আমি আরো 3 লাখ টাকা দিছি, দিয়ে আমাকে টাকা এনেছি ফ্লাইট যেদিন করে ওই দিন বাকি টাকা পেমেন্ট করতে। আমি ওই টাকাও নিয়ে আসছি আইনা, ওই টাকা আমি পেমেন্ট করছি। আমি 2 লাখ টাকা ক্যাশ ছিল, বাকি 3 লাখ টাকা আমি ঋণ করছি, সুদের উপরে নিছি, মার ঘনাঘাটি বেঁকে দিছি। এখন আমি প্রত্যেক মাসে 8,000 টাকা 9,000 টাকা আমি শুধু সুদের টাকা দিতে হয়, আসল টাকা তো আমি দিতেই পারি না। মানে আমি যে টাকা ঋণ করছি তার চেয়ে বেশি আমি সুদ দিছি। এখন এজেন্সি ফোন ধরে না, দালালে ফোন দিলে বলে মামলা করগা, এটা করগা, যা খুশি করতে পারে, আমি দেশে যাবো না, কিভাবে টাকা নেবে, অনেক কিছু বলে। এখন কিছু করি না, যে মানুষের বাড়িতে কামলা দিই, এনে কাজ করি, এভাবে চলি। ফ্যামিলি কোনো গ্যারেজ নেই না, ফ্যামিলি চলতেছে।